কিশোরগঞ্জ থেকে ট্রেনে চেপে বসলাম। নামব কালীনারায়ণপুর স্টেশনে। সেখান থেকে অটো বা টোটো ধরে শিমুলপুর। সরকার থেকে গ্রামে গ্রামে পাকা বাড়ি দেওয়ার প্রকল্প চলে আসছে অনেক বছর ধরে। আর সেই বিষয়ে তদন্তের জন্য, মানে কাজ ঠিক মতন হচ্ছে কি না তা দেখাশুনো করবার জন্য সরকার থেকে মাঝে মাঝে লোক পাঠায়। ঠিকমতো কাজ হচ্ছে কি না, মানুষেরা বাড়ি পাচ্ছে কি না ইত্যাদি আরও নানান বিষয় খতিয়ে দেখবার জন্য। আর সেই কাজেই আমাকে পাঠানো হচ্ছে শিমুলপুর গ্রামে। 3-4 দিন আমাকে গ্রামে থাকতে হবে, আর গ্রাম ঘুরে ঘুরে তদন্ত করে রিপোর্ট লিখে পাঠাতে হবে সরকারি মহলে। শিমুলপুরে অটো থেকে নামলাম। একটা সরকারি প্রাইমারি স্কুলে আমার থাকবার ব্যবস্থা হয়েছে। সেই স্কুলের সামনেই নেমেছি। স্কুলের একজন দপ্তরি থাকবার কথা ছিল, কিন্তু আমার পৌঁছাতে একটু দেরি হয়েছে, তাই হয়তো লোকটা চলে গেছে। আমি এগিয়ে গেলাম স্কুলটার দিকে। জনবসতিহীন ফাঁকা জায়গার মাঝখানে একটা ছোটখাটো স্কুল, কিন্তু কেউ এসে আমার থাকবার বন্দোবস্ত করে না দিলে থাকবো কি করে? অন্তত যে ঘরে আমার থাকবার কথা সেই ঘরটা তো খুলে দিতে হবে, কিন্তু কাউকেই তো দেখছি না। কি করব এখন? হঠাৎ মনে হলো আমার পেছনে যেন কে এসে দাঁড়িয়েছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল অথবা গাছের ছায়া হবে হয়তো। কি করব না করব আবার এইসবই ভাবছি। এমন সময় হঠাৎ মনে হলো কে যেন আবার এসে দাঁড়িয়েছে আমার ঠিক পেছনে। আমি পেছন ঘুরতেই দেখলাম একজন লোক আমার পেছনে একটু দূরেই দাঁড়িয়ে আছে নিঃশব্দে। আপনি কি সিদ্ধার্থ বাবু? হ্যাঁ, আমি সিদ্ধার্থ ব্যানার্জি। কিন্তু আপনার তো... হ্যাঁ, আমার 5টার মধ্যে আসবার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আপনি তো তাহলে? আমার নাম নরহরি, এই স্কুলের দপ্তরি। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো হয়েছে আপনি আসলেন। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। নিন তাহলে, ঘরটা খুলে দিন। লোকটা আমাকে নিয়ে স্কুলের একটা ঘরের ভেতরে ঢুকলো। আমি আসবো বলে দেখলাম একটা খাটিয়ার ব্যবস্থা আগে থেকেই করে রাখা হয়েছে। নরহরিবাবু দেওয়ালে সুইচ চাপতেই লাইট জ্বলল। বাবু, আপনি বিশ্রাম করুন, আমি একটু পরে এসে আপনার রাতের খাবার দিয়ে যাচ্ছি। বলেই লোকটা চলে গেল। আমি খাটিয়ার উপর বসে সর্বাণীকে ফোন করতে গেলাম, কিন্তু ফোনটা লাগলো না। সেটার সামনে ধরতেই দেখলাম টাওয়ার একদমই নেই। যা বাবা, এখানে তো দেখছি ভালোই নেটওয়ার্কের সমস্যা। ওই জন্যে মেয়েটার ফোন আসেনি এখনো পর্যন্ত একবারও। টাওয়ার ঠিক থাকলে এতক্ষণে অন্তত 10 বার ফোন চলে আসতো। পাগলিটা বড্ড চিন্তা করে আমার জন্য। বাইরে গিয়ে বরং দেখি একবার নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। স্কুলের সামনে রাস্তায় এসে দাঁড়ালাম, কিন্তু কোনো লাভ হলো না। ফোনটা কানেক্ট হলো না কিছুতেই। অগত্যা আবার ফিরে এলাম ঘরে। অনেকটা পথ জার্নিতে বেশ ক্লান্ত লাগছে, তাই বিছানায় একটু গা এলিয়ে দিলাম। চোখের পাতা দুটো বুজে এলো ক্লান্তিতে। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে ঘুমের ঘোরটা কেটে গেল। সোজা হয়ে উঠে বসলাম বিছানায়। তারপর বললাম, কে? বাবু, আপনার খাবার নিয়ে এসেছি, একবার দরজাটা খুলে দিন। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান, খুলছি। উঠে গিয়ে দরজাটা খুলে দিতেই দেখলাম লোকটা একটা খাবারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আসুন, ভেতরে আসুন। না বাবু, আমি এখন আর ভেতরে যাব না, আপনি এটা নিন। একটু বেশি দেরি হয়ে গেল, আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন বাবু। আমি আজ আসি, কাল সকালে আমি আবার আসব। আর বাবু, একটা কথা, রাতের বেলায় দরজায় যদি কেউ কড়া নাড়ে তাহলে দরজা খুলবেন না যেন। কেন? রাতের বেলায় দরজায় আবার কে কড়া নাড়বে? সে অনেক কথা বাবু, আপনার এখন না জানলেও চলবে। আমি আর চলি, আমি শুধু যে কথাটা বললাম সেটা মাথায় রাখবেন। বলেই লোকটা চলে গেল। আশ্চর্য, কে দরজায় কড়া নাড়বে, কেনই বা দরজা খুলবো না, সেই সব কিছুই বলল না যে। লোকটার মতলবটা কি? আমাকে ভয় দেখানো? ধুর। খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। রাত কটা হবে জানি না। দরজায় আবার ঠকঠক। ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম বিছানায়। কে? কে? কোনো উত্তর এলো না। আবার বললাম, আরে কে?
এত রাতে কি দরকার? এইবারে উত্তর এলো। আমি মালিনী, একবার দরজাটা খুলবেন? মোবাইলটা হাতে নিয়ে দেখলাম রাত 1টা বাজে। এত রাতে একটা মেয়ে কি চায় আমার কাছে? এত রাতে আপনার কি দরকার? দরকার আছে, একবার খুলুন না দরজাটা। আপনি কাল সকালে আসবেন, এখন চলে যান। সকালে আসা যে আমার দ্বারা সম্ভব নয়। আমাকে যা বলবার তা রাতের বেলায় বলতে হবে। আপনি দয়া করে একবার দরজাটা খুলুন না। এ তো দেখছি আচ্ছা মুশকিল। নতুন জায়গায় প্রথম দিন এসেছি, একটা অচেনা মেয়ে এসে বলছে দরজা খুলে দাও, তাও এই গভীর রাতে। না না, দরজা খুলে শেষমেশ যদি কোনো বিপদে পড়ি। বিরক্ত হয়ে বললাম, দেখুন আপনি চলে যান। এত রাতে আমার পক্ষে দরজা খোলা কোনোভাবেই সম্ভব না। আর তাছাড়া আমি এখানে আজকে নতুন এসেছি, আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আপনি বরং আপনার গ্রামের অন্য মানুষদের কাছে যান, তারা আপনাকে সাহায্য করতে পারবে। মেয়েটা আর কিছু বলল না। বাইরে শুনতে পেলাম নুপুর পড়া পায়ের ছমছম শব্দ। যাক, তার মানে চলে গেছে। আবার বিছানায় গা এলিয়ে দিলাম। সকাল হতেই বেরোলাম গ্রামটা ঘুরে দেখতে। গ্রামের বেশিরভাগ বাড়ি তো কাঁচা, হাতে গোনা কয়েকটা বাড়ি পাকা হয়েছে দেখলাম। কিন্তু এরকমটা তো হবার কথা না। হিসেব অনুযায়ী প্রতিটা বাড়ি তো এতদিনে পাকা হয়ে যাবার কথা। আরো খানিকটা হাঁটতেই দেখলাম একটা কাঁচা বাড়ি ভেঙে চুরে পড়ে আছে। টালির চাল, পুরনো ইটের দেওয়াল সব দলা হয়ে পড়ে আছে আগাছার ঝোপের ভেতর। বড় ধরনের কোনো গন্ডগোল আছে মনে হচ্ছে। একবার প্রধানের সাথে কথা বলতে হবে। পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে এসে দাঁড়াতেই আমার চোখ কপালে উঠে গেল। বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। বড় লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই একজন লোক এসে সামনে দাঁড়ালো। কি চাই? আমি একবার প্রধান সাহেবের সঙ্গে দেখা করতে চাই, নিয়ে চলুন। প্রধান সাহেবের সঙ্গে দেখা করবেন মানে? এ কি মুড়ি মুরগি নাকি? আগে বলুন কোথা থেকে আসছেন, কি দরকার সেসব বলুন। আমাকে সরকার থেকে ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছে, এই গ্রামের সরকারি বাড়ির কাজ খতিয়ে দেখবার জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনিই তাহলে। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি প্রধান সাহেবের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। বলেই লোকটা চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম বাইরে। কিছুক্ষণ পর লোকটা ফিরে এসে বলল, চলুন ভেতরে চলুন, প্রধান সাহেব আপনাকে ডাকছেন। লোকটার সাথে গিয়ে দাঁড়ালাম প্রধান সাহেবের অফিস ঘরে। আসুন স্যার, আসুন, বসুন প্লিজ। ধন্যবাদ। বলুন কি নেবেন, চা না কফি? এই গ্রামে তো এতদিনে প্রতিটা বাড়ি পাকা হয়ে যাবার কথা, সরকার থেকে সেই মতো ফান্ডও দেওয়া হয়েছে, তাহলে বাড়িগুলো হয়নি কেন? আরে বাপ, আপনি তো দেখছি এসেই শুরু করে দিলেন। এত ব্যস্ত হলে কি চলে? দেখুন প্রধান সাহেব, আমি সরকারি কাজে এসেছি, আমাকে পুরো ব্যাপারটা খতিয়ে দেখে রিপোর্ট লিখে সরকারকে জমা দিতে হবে। হাতে সময় বড্ড কম, বুঝলেন? আরে সে হবে কোন, আগে চলুন, একটু খাওয়া দাওয়া করে নেবেন, তারপর না হয় এসব নিয়ে। বললাম তো হাতে সময় খুব কম। সরকার আমাকে এখানে জামাই আদর খাবার জন্য পাঠায়নি, পাঠিয়েছি ইনভেস্টিগেশনের জন্য, সেটা দয়া করে করতে দিন। আপনাকে রিপোর্ট লিখতে হবে তাই তো? শুনুন, রিপোর্টে লিখবেন শিমুলপুর গ্রামে সবাই পাকা বাড়ি পেয়ে গেছে, তার জন্য আপনার পেনের কালির খরচাপাতি পেয়ে যাবেন, চিন্তা নেই। আর যদি বেগুরবাই করেন তাহলে খরচা হয়ে যাবেন।
প্রধান সাহেব, আপনার এই চোখ রাঙানিতে আপনার পোষার চামচারা ভয় পেতে পারে, কিন্তু আমি যে ভয় পাই না। আমার রিপোর্টে যা লিখবার আমি তাই লিখব। তারপর আপনি তো গদি হারাবেনই, আর সেই সাথে জেলের ভাতও খাবেন, সরকারি টাকা চুরি করবার অপরাধে। চলি, নমস্কার। সন্ধ্যাবেলায় কিছু দরকারি কাজ মিটিয়ে স্কুল ঘরের সামনে এসেই দেখলাম ঘরের দরজাটা খোলা, কিন্তু আমি তো তালা বন্ধ করে বেরিয়েছিলাম। জ্ঞান ফিরতেই দেখলাম একটা অচেনা জায়গায় রয়েছি। এটা বোধহয় একটা পুরনো বাড়ি। আমার হাত দুটো পেছন থেকে বাঁধা। এদিকে ওদিকে তাকাতেই চোখে পড়ল দুজন লোক এসে বসে আছে দরজার সামনে। তাদের দেখেই বোঝা যায় এরা ভাড়া করা গুন্ডা। আমাকে দেখেই একজন বলে উঠল, আরে ওই তো মালটা জ্ঞান ফিরেছে। এ দাঁড়া, দাদাকে ডাকি। হ্যালো দাদা, লোকটার জ্ঞান ফিরেছে, কি করব? ও আচ্ছা, আপনি আসছেন? ঠিক আছে ঠিক আছে। ঘরের ভেতরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে, কেমন একটা ভ্যাপসা কটু গন্ধ। একটা গাড়ি দাঁড়াবার শব্দ পেলাম। ঘরের ভেতরে এসে ঢুকল পঞ্চায়েত প্রধান। চুনোপুটি হয়ে রাঘব বোয়ালের সাথে পাঙ্গা নিতে নেই, জানেন তো। ওটা লিখুন, যেভাবে বলছি ঠিক সেভাবেই লিখুন। আমি আগেও আপনাকে বলেছি, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মরে গেলেও মিথ্যে রিপোর্ট লিখব না। বেশ, তাহলে মর। প্রধান আমার দিকে বন্দুক তাক করল, কিন্তু অবাক হয়ে দেখলাম সেই বন্দুক প্রধানের হাত থেকে ছুটে গিয়ে শূন্যে ভাসতে থাকলো। তারপর সেটা প্রধানের দিকে ঘুরে গেল। হঠাৎ এক বিকট অট্টহাসিতে ভরে গেল ঘরের ভেতরটা। তারপর আমার সামনে বাতাসের ভেতর থেকে আবির্ভূত হলো একটা মেয়ের বীভৎস শরীর। তার থেতলে যাওয়া মাথা থেকে রক্তের ধারা বেয়ে নামছে, চোখের ভেতর থেকে ঠিকরে বেরোচ্ছে ক্রোধ। আমি চাইলে তো অনেক আগেই প্রতিশোধ নিতে পারতাম, তোকে মেরে ফেলতে পারতাম অনেক আগে, কিন্তু তুই আমার অনির্বাণের বাবা, তাই আমি তোকে করুণা করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আইনের পথে তোর পাপের শাস্তি হোক। তোর লোভের জন্য এই গায়ের মানুষেরা আজও কাঁচা বাড়িতে বাস করে। গত আষাঢ়ের ঝড়ে আমাদের বাড়িটা ভেঙে পড়ল। টালির চালের নিচে পড়ে অসহায়ভাবে আমি মারা গেলাম। আমি, আমার বাবা, সবাই। এত লোভ তোর, এই তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না। মালিনী, এ তুমি কি করছো? না 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 না, আমাকে বেরো না। আমি তোমার অনির্বাণের বাবা। চুপ কর শয়তান, সে সম্পর্ককে তুই কোনোদিন মান্যতা দিসনি। আমরা গরিব বলে নিজের ছেলেকে ভুল বুঝিয়ে বিদেশে পাঠিয়ে দিলি, আর আজ জীবন বাঁচানোর জন্য সেই সম্পর্কের আড়ালে লুকোতে তোর লজ্জা করছে না? কোনো লাভ নেই, আজ তোর শেষ দিন। মালিনী প্রধানের দিকে বন্দুক তাক করল। ঠিক সেই সময় ঘরের ভেতর আরও এক ছায়ামূর্তি এসে দাঁড়ালো। দাঁড়া মা, এই কাজ করিস না। বাবা, তুমি এ কথা বলছো? হ্যাঁ রে মা, ক্রোধের বশে তুই এই কাজ করলে মুক্ত হতে পারবি না। পবিত্র আত্মায় যদি রক্তের দাগ লাগে, তাহলে সেই আত্মা প্রেতাত্মা হয়ে যায়, মুক্তি হয় না। তুই ওকে আইনের হাতে ছেড়ে দে, ওর শাস্তি দিক আইন। কোথায় ছিল আইন যখন এই প্রধান গ্রামের অসহায় মানুষদের জন্য সরকার থেকে দেওয়া পাকা বাড়ির টাকা আত্মসাৎ করে নিজের রাজপ্রাসাদ কিনলো? কোথায় ছিল আইন যেদিন তুমি আর আমি অসহায়ের মতো ভাঙা বাড়ির নিচে চাপা পড়ে মরলাম? ধর্মের কল যে বাতাসে নড়ে মা। পাপের টাকায় রাজপ্রাসাদ বানানো যায়, কিন্তু তা ভোগ করা যায় না বেশি দিন। একটু আগে ভূমিকম্প হয়েছিল, তাতে গায়ের কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অথচ এই প্রধানের পাপের টাকায় গড়া রাজপ্রাসাদ ধূলিসাৎ হয়ে গেছে। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। না,
আপনি সৎ মানুষ, আপনি দয়া করে ন্যায্য বিচারের ব্যবস্থা করুন। আর দেখবেন গাঁয়ের আর কোনো অসহায় মানুষ যেন বাড়ি চাপা পড়ে না পড়ে। আমার দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে ওই পঞ্চায়েত প্রধানের 5 কোটি টাকা জরিমানা হয় এবং সেই সাথে 10 বছরের সশ্রম কারাদণ্ড। শিমুলপুর গ্রাম থেকে ফিরে এসেছি আজ প্রায় 1 মাস হতে চলল, কিন্তু মন থেকে ওই গ্রামের স্মৃতি এখনো এতটুকুও ঝাপসা হয়নি। ওই অভাগিনী মালিনীর কথা সারা জীবনে কি ভুলতে পারবো? জানলার ধারে বসে এইসবই ভাবছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। হেড অফিস থেকে ফোন। ইয়েস ম্যাম। হ্যালো সিদ্ধার্থবাবু, লোটা কম্বল বেঁধে নিন, আপনাকে কালই নারকেল বেড়ে গ্রামে যেতে হবে।